আমার বাবার নাম আনিসুল আলী মিয়া। আমারই মতো আমার বাবাও একজন ট্রাক ড্রাইভার ছিলেন, যিনি একজন বুড়ি চাচির হোটেলে বেশ কিছুদিন খাবার খেয়েছিলেন। আর সবশেষে যখন তিনি ওই হোটেল আর চাচির ব্যাপারে জানতে পারেন, তখন যেন তার আত্মা কেঁপে ওঠে। ট্রাক ড্রাইভারদেরকে চলতি পথে মাঝে মাঝেই নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে রাতে ট্রাক চালানোর সময় রাস্তায় কাউকে দেখতে পাওয়া, একই রাস্তায় বারবার ফিরে আসা, চাকার নিচে হাড় ভাঙার মর্মর শব্দ, এসব ট্রাক ড্রাইভারদের কাছে খুবই সাধারণ ব্যাপার। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনাও তাদের সাথে ঘটে যা মানুষকে বিশ্বাস করানোই মুশকিল হয়ে দাঁড়ায়। অনেক সময় এমনও হয় কিছু ট্রাক ড্রাইভার পথ হারিয়ে এমন কোনো নির্জন অচেনা পথে চলে যান যেখান থেকে পরবর্তীতে আর কখনোই ফিরে আসা হয় না। তাদের সাথে কি হয়েছে বা তারা কোথায় আছেন সবকিছুই অজানা থেকে যায়। আর যারা ফিরে আসেন তারা সাথে করে নিয়ে আসেন রক্ত হিম করা ঘটনা। নিজেরাই হয়ে যান সেসব ঘটনার এক একটি চরিত্র। ঘটনাটি 1985 সালের দিকে ঘটা। আমার বাবার বয়স তখন 30 থেকে 31 বছরের মতো হবে। আমার দাদা মারা যান আমার জন্মের অনেক আগেই। আমার দাদার একজনই ছেলে ছিল, আর তিনি হলেন আমার বাবা। তিনি মারা যাবার কিছুদিন আগে আমার বাবার নামে তার সারা জীবনের সঞ্চিত কিছু জমি তিনি লিখে দিয়েছিলেন। আমার বাবা তখন মানুষের ট্রাক ভাড়া করে চালাতেন। দাদার মৃত্যুর পর বাবা সিদ্ধান্ত নেন জমি বিক্রি করে নিজেই একটি ট্রাক কিনে চালাবেন। বাবা সেই অনুযায়ী খুব জলদি একটি সুন্দর লাল রঙের বেডফোর্ড ট্রাক কিনে নিয়ে আসেন। সেই ট্রাক নিয়েই বাবা দূর দূরান্তে ভ্রমণে চলে যেতেন। কাজ বেশি থাকলে বা দূরত্ব বেশি হলে মাঝে মাঝে তিনি বাড়ি ফিরতে পারতেন না। আমি তখন বেশ ছোট ছিলাম, হয়তো 6-7 বছরের মতো হবে। মাঝে মাঝে বাবা কয়েকদিন পর্যন্ত বাড়িও আসেননি, এমনও দেখেছি। 1985 সালের দিকে আমাদের দেশের কোনো এক অঞ্চলে পাহাড় কেটে রাস্তা বানানোর কাজ শুরু হয়েছিল। আমি স্থানের নাম উল্লেখ করছি না, কেননা সেটি বেশ পরিচিত একটি স্থান। আমার বাবা সেই রাস্তা বানানোর জন্য ট্রাকে করে বালু, পাথর, ইট এসব আনা নেয়ার কাজ পান। আমাদের বাড়ি বাবার কাজের স্থান থেকে অনেক দূরে থাকায় বাবা সিদ্ধান্ত নেন তিনি এই কাজ চলাকালীন সময় আর বাড়ি ফিরবেন না, একেবারে কাজ শেষ করেই ফিরবেন। তাই তিনি ট্রাকের ভেতরে ঘুমানোর ব্যবস্থা করেন আর ছোট একটি কেরোসিনের চুলা সাথে নিয়ে যান, হালকা কিছু রান্না করে যেন খেতে পারেন। বাবা এসব সাথে নিয়েই চলে যান তার কর্মস্থলে আর দ্রুত কাজ শুরু করে দেন। প্রতিদিন ইট পাথর আনতে আনতে রাত ঘনিয়ে আসত। পাহাড় কেটে রাস্তা বানানোর স্থানে দিনের বেলা অনেক মানুষের কোলাহল থাকলেও রাতের বেলা ঠিক ততটাই নিস্তব্ধতা বিরাজ করত। কেননা সেখানে যারা কাজ করত তারা ছিল সেখানকার স্থানীয় বা আশেপাশের এলাকার মানুষ। তাই বাবা কিছু দূর গিয়ে রাস্তার এক কোনায় ট্রাক দাঁড় করিয়ে রেখে সেখানে খাওয়া দাওয়া করতেন আর ঘুমাতেন। প্রাকৃতিক ডাকে সাড়া দেবার জন্য চলে যেতেন পাশের জঙ্গলে। সাধারণত ট্রাকে অন্তত একজন হলেও হেল্পার থাকে, কিন্তু বাবা তার কর্মস্থল আমাদের বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় এবং সেখানে থাকার কোনো সুব্যবস্থা না থাকায় সাথে করে কোনো হেল্পার নিয়ে যাননি। এভাবেই প্রতি রাতে একা একা ট্রাকে থাকতে হতো। কিছুদিন সময় কেটে যায়, বাবা দিনে কাজ করতেন আর রাতে ট্রাকে ঘুমাতেন। একদিন গভীর রাতে বাবা ট্রাকের ভেতরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বাইরে থেকে কেউ ট্রাকের দরজায় ঠক ঠক করে কড়া নাড়ে। বাবা ঘুম থেকে উঠে ট্রাকের দরজার ওপরের ফাঁকা জায়গা দিয়ে দেখেন বাইরে একজন লোক দাঁড়ানো। টর্চের আলোয় মনে হচ্ছিল তার বয়স 40 বছরের বেশি হবে না। তার পরনের কাপড় ছিল বেশ ময়লা আর গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি। মাথার চুল ছিল উস্কো খুস্কো। দেখে মনে হচ্ছিল তার শরীর হয়তো অনেক দিন পানির স্পর্শ পায়নি। টর্চের আলোয় চোখ ছোট ছোট করে চোখের সামনে হাত দিয়ে সে বাবাকে বলে, দূর মিয়া, অন্ধ বানায় দিবা নাকি? এ অন্ধকারে এইভাবে আমার চেহারায় আলো ধরে রাখার কি আছে? একটু সামনে মারতে পারো না লাইট? তার কথা শুনে বাবা টর্চের আলো তার মুখ থেকে সরিয়ে তার পরিচয় জিজ্ঞেস করেন আর দরজা ধাক্কানোর কারণ জানতে চান। বাবার কথা শুনে সেই অপরিচিত লোক বলে, মিয়া ভাই, অনেক দূর থেকে আসছি পায়ে হেঁটে, একটু খাবার দিবা? গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, পেটের ভেতরটাও বেশ জ্বালা করতেছে। দেখো না মিয়া, একটু পানি দেওয়া যায় কিনা? বাবা তার কথা শুনে ট্রাকের ভেতরে থাকা পানির পাত্র বের করে নিয়ে আসেন এবং তার হাতে দেন। লোকটি এক নিমিষেই চুকচুক করে পাত্রের পানি শেষ করে ফেলেন। পানি খাওয়া শেষ হলে বলেন, হাহ, বাঁচাইলা মিয়া ভাই। আসলে হয়েছে কি মিয়া ভাই, কিছু দূর সামনে এক চাষির হোটেল আছে। চাষির রান্নার জবাব নাই, অনেক মশলাদার মাংসের তরকারি রান্না করে চাষি।
একটু বেশি খাইছি তো, তাই হয়তো পেটে জ্বালা ধরছিল। এত মজা ছিল তরকারি যে হিসাব ছাড়াই খায়া ফেলাইছি। তোমারে বিরক্ত করলাম মিয়া ভাই, কিছু মনে করো না। এই কথা বলে লোকটি সামনের দিকে হাঁটা দেয়। বাবা তাকে থামিয়ে সেই হোটেলের ঠিকানা জানতে চান। লোকটি বলেন, সামনে কিছু দূর এগিয়ে গেলেই একটা সরু রাস্তা পাওয়া যাবে। সেই রাস্তার ধারে একটা বড় তেঁতুল গাছের নিচে একটা ভাঙাচোরা ঝুপড়ি আছে, সেটিই চাচির হোটেল। বাইরে থেকে দেখে তেমন একটা বোঝা যাবে না এটা হোটেল। বাবা লোকটিকে ধন্যবাদ জানিয়ে সেই হোটেল খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। পরদিন সকালে বাবা ঘুম থেকে উঠে পাশের একটি নদীতে গোসল শেষ করে কাজে বের হয়ে পড়েন। কাজ করতে করতে বাবা স্থানীয় লোকজনদের কাছে সেই হোটেলের ব্যাপারে জিজ্ঞাসা করেন, কিন্তু তারা কেউই হোটেলের ঠিকানা দিতে পারেনি। তখন বাবার মনে পড়ে গতকাল রাতে একটি লোক তাকে বলেছিল বাইরে থেকে দেখে সেই ঝুপড়িকে হোটেল বলে মনে হয় না, তাই হয়তো অনেকেই সেই হোটেল চেনে না। বাবা মনে মনে ভাবেন, যাই হোক, রাতে তিনি নিজে গিয়েই সেই হোটেল খুঁজে বের করবেন। সন্ধ্যায় কাজ শেষ করে সবাই যার যার মতো নিজেদের বাড়ি চলে যায়। বাবাও তার ট্রাকে ফিরে এসে হাত মুখ ধুয়ে আরাম করে নেন কিছুটা সময়। দিনে তেমন কিছু না খাওয়ার জন্য বাবার পেটে প্রচণ্ড ক্ষুধা অনুভব করতে থাকেন তিনি। রাত কিছুটা গভীর হলে বাবা পায়ে হেঁটে হেঁটে হোটেলের খোঁজে বের হন। যে সড়ক ধরে হোটেলে যেতে হবে সেই সড়ক কাঁচা থাকায় বাবা সেখানে ট্রাক নিয়ে যেতে পারেননি। রাস্তার দুই ধারে ছিল ঘন জঙ্গল। আশেপাশে তেমন কোনো হিংস্র পশু পাখির অস্তিত্ব টের পাননি বাবা। বেশ কিছুদিন ধরেই যেহেতু সেখানে ছিলেন, তিনি কখনো হিংস্র পশুর আওয়াজ শুনতে পাননি, তাই তিনি নির্ভয়েই হোটেলের দিকে এগিয়ে গিয়েছিলেন। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পর বাবার নাকে খাবারের তীব্র সুঘ্রাণ আসতে শুরু করে। বাবা বুঝতে পারেন তিনি হয়তো হোটেলের খুব কাছে চলে এসেছেন। বাবা তার হাঁটার গতি বাড়িয়ে দেন। আর কিছু দূর যেতে না যেতেই তিনি একটি ঝুপড়ির সামনে এসে দাঁড়ান, যার বাইরে টিমটিমে আলোয় একটা হেরিকেন জ্বলছে। বাবা বুঝতে পারেন তিনি চাচির হোটেলে পৌঁছে গেছেন। হোটেলের বাইরে বাবা কাউকে দেখতে পাননি বিধায় হোটেলের দরজায় কড়া নাড়েন। দরজায় কড়া নাড়ার ঠক ঠক আওয়াজ শুনে এক বৃদ্ধ মহিলা ভেতর থেকে কাঁপা কাঁপা গলায় বলে, কে কে বাইরে? কি চাই? দরজা খোলাই আছে, ভেতরে এসো। ভেতরে গিয়ে বাবা দেখেন একজন বৃদ্ধ মহিলা, মুখে হাসি। এবং তারপরের ঘটনা আমরা প্রথম দিকে বলেই এসেছি। এবং বাবা খাওয়া শেষ করে হোটেল থেকে বের হয়ে এসে ট্রাকের দিকে যেতে থাকেন। গতকাল রাতে সেই লোকের কথা শুনে বাবা ভেবেছিলেন আজ হোটেলে তিনি পেট ভরে মাংস ভাত খাবেন, কেননা অনেকদিন যাবৎ মাংস ভাত খাওয়া হয়নি। কিন্তু আজকে হয়তো মাংস সবার কপালে ছিল না, তাই কিছুটা মনক্ষুণ্ণ হয়ে ফিরে আসেন বাবা। সেখান থেকে আসার সময় বাবা আশেপাশের জঙ্গলে কিছুর গড়গড় আওয়াজ শুনতে পান। টর্চের আলোতে সেখানে কিছু জঙ্গলি শূকর দেখতে পান। জঙ্গলের ভেতর দিয়ে তারা দৌড়ে চাচির হোটেলের দিকেই যাচ্ছিল এবং সেটাই মনে হচ্ছিল বাবার কাছে। বাবা ভাবেন হয়তো শূকরগুলো হোটেলের বাইরে পড়ে থাকা খাবারের উচ্ছিষ্ট অংশ খাওয়ার জন্যই সেদিকে ছুটে যাচ্ছে। এভাবে তেমন একটা পাত্তা না দিয়ে তিনি ট্রাকে ফিরে আসেন। ফিরে এসে ট্রাকে ঢুকে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি চুলা জ্বালিয়ে ডিম সেদ্ধ আর সাথে আনা কিছু শুকনো খাবার খেয়ে কাজে চলে যান। কিন্তু কাজের মাঝে বারবার তার মাংস দিয়ে ভাত খাবার চিন্তা মাথায় আনাগোনা করছিল। এসব চলাকালীন সেদিনের মতো কাজ শেষ করে বাবা নদী থেকে হাত মুখ ধুয়ে ট্রাকে এসে অল্প বিশ্রাম নিয়ে চাচির হোটেলটির উদ্দেশ্যে রওনা দেন। সেদিন বাবা কিছুটা জলদি রওনা দিয়েছিলেন, কেননা আগের দিন বাবা দেরিতে যাওয়ার জন্য ভালো কিছু খেতে পারেননি। অন্যদিকে চাচি বলেছিলেন আজ তিনি বাবার জন্য বিশেষ মাংস রান্না করে রাখবেন। তাই বাবা দ্রুত পা চালিয়ে হোটেলের দিকে যেতে থাকেন আর মনে মনে ভাবতে থাকেন এখন গেলে নিশ্চিত গরম গরম টাটকা খাবার পাওয়া যাবে, দেরিতে গেলে হয়তো কালকের মতো খাবার শেষই হয়ে যাবে। বাবা খুব দ্রুত চাচির হোটেলে পৌঁছে যান। সেদিনও প্রথম দিনের মতো দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি ছিল না। বাবা মনে মনে খুশি হলেন এই ভেবে যে গরম গরম খাবার তিনি প্রথম খেতে পারবেন আর মন চাইলে একটু বেশি খেতে পারবেন। বাবা ঝুপড়ির কাছে গিয়ে উঁচু আওয়াজে বলেন, চাচি, ও চাচি, আজ কি রান্না করেছেন? বাবার আওয়াজ শুনে চাচি একগাল হাসি দিয়ে বের হয়ে আসেন। তিনি একটা অ্যাপ্রন পরা ছিলেন আর হাতে ছিল রক্ত। বাবাকে দেখে তিনি পাশে রাখা ড্রামের পানিতে হাত ধুয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, এই তো বাবা, তোমার জন্য বিশেষ মাংস রান্না করেছি আজ। আমি কালকের জন্য মাংস কেটে মশলা মাখানোর কাজ করছিলাম। এসো বাবা, ভেতরে এসো, আমি এখন
এখনই তোমাকে খেতে দিচ্ছি। আজ কিন্তু পেট ভরে খাবে, কেমন? যত খুশি খাবে। বসো বাবা, বসো, আমি আসছি। বৃদ্ধা বাবার সামনে এক গ্লাস পানি রেখে হাত মুখ ধুয়ে রান্নাঘরের ভেতরে চলে যান। বাবা একটা হ্যারিকেন নিয়ে তার বসার টেবিলে রেখে খাবারের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বৃদ্ধা চাচি বড় একটি থালা নিয়ে বাবার সামনে এসে হাজির হন। বাবার সামনে খাবারের থালা রাখেন আর বলেন, খাও বাবা। এই কথা বলে তিনি আবার রান্নাঘরে চলে যান। বাবা লক্ষ্য করেন তার সামনে রাখা খাবারের থালায় পোলাও রান্না করে রাখা। পোলাওয়ের সাথে খাসির মাংসের ঘন ঝোল, আর সাথে ছিল কালা ভুনার মতো লালচে মশলাদার শুকনো মাংস আর সালাদ। খাবার দেখে বাবা মনে মনে প্রচণ্ড খুশি হন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে শুরু করেন। সবার শুরুতে বাবা কালা ভুনার মতো শুকনো মশলাদার মাংসের একটি বড় টুকরা মুখে দেন। সাথে সাথে যেন বাবা অসাধারণ এক স্বাদ অনুভব করেন। এই স্বাদ আগে তিনি কখনো অনুভব করেননি। সেই মাংসের স্বাদ এতটাই সুস্বাদু ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। এরপর বাবা খাসির তরকারি দিয়ে পোলাও খান অনেকটা। এর স্বাদও ছিল এক কথায় অসাধারণ, যা আগে কখনো কোথাও খাননি। বুড়ি চাচির রান্না করা খাবার এতটাই পছন্দ হয়েছিল যে বাবা হিসাব ছাড়াই খেতে থাকেন। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ চাচি হাতে পানির পাত্র নিয়ে এসে বাবার উদ্দেশ্যে বলেন, মাংস ঠিকঠাক রান্না হয়েছিল বাবা। উত্তরে বাবা বলেন, শুধু কি ঠিক, অনেক বেশি ঠিক হয়েছে চাচি। এত স্বাদের খাবার আমি এর আগে কখনো খাইনি। আচ্ছা চাচি, ওই শুকনো মাংসের তরকারিটা কি গরুর মাংসের? বাবার কথা শুনে একগাল হাসি দিয়ে চাচি বলেন, আরে না বাবা, এটাও খাসিরই মাংস। আমি একটু অন্যভাবে রান্না করি জন্য এই স্বাদটা অন্যরকম হয়। এই ছোট হোটেলের জন্য গরুর মাংসই বা পাবো কোত্থেকে বল বাবা। চাচির কথা শুনে বাবা খাওয়ায় মন দেন আর চাচি পুনরায় রান্নাঘরে চলে যান। কিছুক্ষণ পর চাচি ভেতর থেকে আওয়াজ দিয়ে বাবাকে জিজ্ঞাসা করেন বাবার আর কিছু লাগবে কিনা। এখনো অনেক মাংস আছে, কিন্তু বাবা এত বেশি খেয়েছিলেন যে তার পক্ষে আর খাওয়া সম্ভব ছিল না। বাবা চাচির উদ্দেশ্যে বলেন তিনি গলা পর্যন্ত খাবার খেয়ে ফেলেছেন, কেননা খাবার অতিরিক্ত রকম মজাদার। ভেতর থেকে বৃদ্ধা চাচি হাসতে হাসতে একটি পাত্র নিয়ে বের হয়ে আসেন আর বাবার হাতে সেই পাত্র দিয়ে বলেন সেই পাত্রে শুকনো মশলাদার মাংস আছে। এই মাংস 2 দিন পর্যন্ত নষ্ট হবে না, বাবা যেন সকালে খেয়ে নেন। বাবা মনে মনে খুশি হন, কেননা তিনি নিজেই সকালের জন্য মাংস নেওয়ার কথা ভাবছিলেন। বাবা মাংসের পাত্র হাতে নিয়ে চাচিকে খাবারের দাম দিতে চাইলে তিনি বলেন, বাবা তোমার যত ইচ্ছা, যা ইচ্ছা তুমি তাই দিও, সমস্যা নাই। তুমি তো আরো বেশ কিছুদিন আছো, আর খাবারের জন্য তো আমার এখানে আসবেই। পরে অন্য এক সময় একসাথেই তোমার যতটুকু ইচ্ছা টাকা দিও, ঠিক আছে? বাবা চাচির কথা শুনে বলেন তিনি আরো 10 দিনের মতো সেখানে থাকবেন, আর যেদিন চলে যাবেন সেদিন একসাথে খাবারের সব টাকা পরিশোধ করে দিয়ে যাবেন। বৃদ্ধ মহিলা মুচকি হেসে বাবাকে বলেন, অনেক রাত হয়েছে। এই বলে মহিলা হোটেলের ভেতরে চলে যান আর দরজা বন্ধ করে দেন। বাবা ট্রাকের দিকে এগোচ্ছিলেন। প্রায় 20 মিনিটের মতো পথ বাকি। বাবা যখন সেই রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন তিনি গতকালের মতো আজও জংলি শূকরের দৌড়ানোর আওয়াজ শুনতে পান। আজও তারা খুব দ্রুত চাচির হোটেলের দিকেই দৌড়াচ্ছিল। কিছু সময় পর বাবা ট্রাকে পৌঁছে যান আর হাত মুখ ধুয়ে ট্রাকের ভেতরে এসে শুয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বাবা তার ট্রাকের আশেপাশে কোনো কিছুর উপস্থিতি টের পান। কোনো পশুর গড়গড় আওয়াজ স্পষ্ট শুনতে পান। বিছানা থেকে উঠে তিনি বাইরে দেখার চেষ্টা করেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই চোখে দেখা যাচ্ছিল না। তাই তিনি টর্চ জ্বালিয়ে ট্রাকের বাইরে দেখার চেষ্টা করেন। তবুও তেমন কিছু বাবার নজরে আসছিল না। মনে হচ্ছিল কিছু একটা দ্রুত এদিক থেকে ওদিক দৌড়ে চলে যাচ্ছে। তাই বাবা চাবি লাগিয়ে ট্রাকের হেডলাইট জ্বালিয়ে দেন। হেডলাইটের আলোয় তিনি যা দেখেন তা দেখে তার শরীরের সব লোম দাঁড়িয়ে যায়। তিনি দেখেন ট্রাকের বাইরে অনেকগুলো জংলি শূকর ট্রাককে ঘিরে দাঁড়িয়ে আছে আর গড়গড় করে আওয়াজ করছে। তাদের আকৃতি ছিল বেশ বড় আর মোটা এবং তারা ছিল শক্তিশালী। বাবা বুঝতে পারছিলেন না তারা কেন বাবার ট্রাকের চারপাশে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। তারা ট্রাকের কাছে এসে বাতাস থেকে যেন কোনো কিছুর ঘ্রাণ নেয়ার চেষ্টা করে। তাই বাবার চোখ ট্রাকের এক কোনায় রাখা মাংসের পাত্রের দিকে যায়। বাবা বুঝতে পারেন এরা সেই পাত্রের মাংসের ঘ্রাণ পেয়ে এখানে এসেছে। বাবা ভয় পাচ্ছিলেন এই ভেবে যে মাংসের লোভে তারা ট্রাকের কোনো ক্ষতি করলে তখন বাবার অনেক বড় বিপদ হবে।
তাই তিনি ট্রাকের জানালা সামান্য খুলে মাংসের সেই পাত্রের ঢাকনা সামান্য ঢিলা করে বাইরে ছুঁড়ে ফেলেন। সাথে সাথেই সবগুলো শূকর সেই পাত্রের দিকে ছুটে আসে। সামান্য মাংসের জন্য সেই পাত্রের ওপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে। অনেকটা সময় তাদের লক্ষ্য করতে থাকেন বাবা। খাওয়া শেষ হলে এক এক করে সবগুলো শূকর সেখান থেকে এক এক দিকে চলে যায়। বাবা স্বস্তির নিঃশ্বাস নেন আর গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েন। কিন্তু ঘুম আসছিল না বাবার। বাবা ভাবছিলেন যদি তার ঘুম না ভাঙত, যদি তিনি টের না পেতেন, যদি তিনি মাংসের পাত্র বাইরে ছুঁড়ে না ফেলতেন, তাহলে কি হতো? হয়তো জঙ্গলি শূকর তার ওপর হামলা করে বসত আর তাকে আহার হিসেবে গ্রহণ করত। এসব ভাবতে ভাবতে কখন তিনি ঘুমিয়ে যান তা তিনি নিজেও টের পাননি। পরের দিনও একইভাবে কাজ করতে করতেই কেটে যায়। সারাদিনের কাজ শেষে হাত মুখ ধুয়ে কিছুটা সময় বিশ্রাম নিয়ে বাবা চলে যান বৃদ্ধা চাচির হোটেলে। সেদিনও সেখানে বাবা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। বাবা এসব নিয়ে তেমন একটা মাথা ঘামান না। কে আসবে না আসবে, কখন আসবে না আসবে, এটা কারো হাতে নেই। এসব ভাবতে ভাবতে বাবা বাইরে থেকে চাচিকে আওয়াজ দেন। চাচি গতকালের মতোই থালা ভর্তি করে আগের মতোই সেসব খাবার নিয়ে হাজির হন। বাবা আজও পেট পুরে খান। খাওয়া শেষ হলে বাবা চাচিকে বলেন, চাচি, আমি যেদিনই আসি অন্য কাউকে এখানে আসতে দেখি না। এর কারণ কি? এত সুস্বাদু খাবার, তবু কেউ নাই কেন? বাবার প্রশ্ন শুনে চাচি বলেন, আরে আসবে না কেন বাবা, কত মানুষ রোজ আসে খাবার খাওয়ার জন্য, কিন্তু বাবা এখানে যারা আসে আমি তাদেরকে মেরে চামড়া ছাড়িয়ে সুন্দর করে কেটে ছোট ছোট করে টুকরো করে মশলা মাখিয়ে রান্না করে এখানেই খেয়ে ফেলি। এ কথা বলে চাচি সজোরে হাসেন আর বাবার মুখ মলিন হয়ে যায়। বাবার মলিন মুখ দেখে চাচি বলেন, আরে বাবা, মজা করছি তোমার সাথে। সবাই দিনের বেলাতেই আসে, রাতে এত দূরে এখানে খাবার খেতে কে আসবে বলো? সবাই তো আর তোমার মতো ট্রাকে থাকে না। চাচির কথা শুনে বাবা কিছুটা স্বাভাবিক হন আর হাত ধুয়ে পানি পান করেন। বিদায় নেবার সময় চাচিকে গতকাল রাতে ঘটা জঙ্গলি শূকরের ঘটনা জানান। তিনি চাচিকে বলেন কিভাবে গতকাল রাতে অনেকগুলো মোটা শক্তিশালী শূকর মাংসের গন্ধে ট্রাকের চারপাশে ঘেরাও করেছিল। বাবার কথা শুনে চাচি বলেন, এই জঙ্গলি শূকরগুলো তাকে অনেক বিরক্ত করে। একবার নাকি কিছু খাবার বেঁচে গিয়েছিল যা তিনি তাদের খেতে দিয়েছিলেন। তারপর থেকে তারা প্রায় প্রতি রাতেই মাংসের লোভে চলে আসে, আবার খাবার না পেলে ভাঙচুর করতে শুরু করে। এই কথা শেষ না হতেই চাচি বাবাকে বলেন, বাবা, আজও কি দিব শুকনো মাংস? সকালে খেয়ে নিও। বাবা চাচিকে বারণ করেন। তিনি বলেন, গতকালের মতো আজও তাহলে মোটা শক্তিশালী শূকর তার ট্রাকের সামনে এসে পড়তে পারে। তার থেকে ভালো তিনি একেবারে কাল রাতে এসেই খাবেন। এরপর বাবা সেখান থেকে ট্রাকে ফিরে আসেন। সেদিন রাতেও বাবা আশেপাশের জঙ্গল থেকে সেসব জঙ্গলি শূকরের হোটেলের দিকে দৌড়ানোর আওয়াজ পান। কিন্তু বাবা এসব নিয়ে আজও তেমন ভাবেন না, কেননা বাবার এই ব্যাপারটা আর নতুন কিছু নয়। বাবা যতদিনই খেতে এসেছেন ততদিনই তিনি এই আওয়াজ পেয়েছেন। এভাবেই দিন কেটে যেতে থাকে। বাবা রোজ রাতে চাচির হোটেলে গিয়ে সুস্বাদু মাংসের নানা প্রকার পদ খেতে থাকেন। এভাবেই একদিন রাস্তার কাজ শেষ হয়। কাজ শেষ হবার দিনে বাবা ভাবেন তিনি চাচির হোটেলে গিয়ে খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। ভাবনা অনুযায়ী সেদিন রাতে বাবা চাচির হোটেলে স্বাভাবিকের থেকে একটু দ্রুতই চলে যান। হোটেলে গিয়ে সেদিনও বাবা আগের দিনগুলোর মতোই পেট ভরে মাংস পোলাও খান। খাওয়া শেষ হলে বাবা চাচিকে বলেন কাল থেকে তিনি আর আসবেন না, কেননা রাস্তা বানানোর জন্য তার যে কাজ ছিল তা শেষ হয়ে গিয়েছে। তিনি আজ রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। এই কথা শুনে চাচির মুখটা কিছুটা মলিন হয়ে যায়। বাবা চাচিকে জিজ্ঞেস করেন তাকে এই কয়দিনের খাবারের জন্য কত টাকা দিতে হবে। তিনি বলেন, ঠিক আছে বাবা, বাড়ি চলে যাবে যখন, তখন আর কি বলবো। তোমার সামর্থ্য অনুযায়ী যা সম্ভব তাই না হয় দাও। আজ নির্দিষ্ট কোনো চাওয়া নেই বাবা, তুমি যা দেবে আমি তাই খুশি মনে গ্রহণ করব। বাবা চাচির হাতে বেশ কিছু টাকা গুঁজে দেন। বাবা চাচিকে কিছু টাকা বাড়িয়েই দিয়েছিলেন, কেননা এই কয়দিন চাচি তার খাবারের বেশ ভালো খেয়াল রেখেছিলেন। টাকা দিয়ে আসার সময় চাচি বাবাকে বলেন, বাবা, দেব নাকি শুকনো মাংস? সকালে খেয়ে নিও। বাবা চাচির কথায় রাজি হয়ে যান, কেননা তিনি চলেই যাচ্ছেন যখন, তখন শূকরের ভয় খুব একটা নেই। চাচির কাছ থেকে শুকনো মাংসের পাত্র নিয়ে বাবা ট্রাকের উদ্দেশ্যে হাঁটা দেন।
কিছু দূর যেতে না যেতেই তিনি প্রতিদিনের মতো আজও সেসব জঙ্গলি শূকরের আওয়াজ শুনতে পান। কিন্তু আজ বাবার মনে হচ্ছিল শূকরগুলো চাচির হোটেলে না গিয়ে ধীরে ধীরে যেন বাবার পেছন পেছন আসছে। বাবা কিছুটা ঘাবড়ে যান, আর হঠাৎ তার কানে কোনো এক ব্যক্তির আর্তচিৎকার ভেসে আসে। বাবা পেছন ফিরে টর্চ জ্বালিয়ে দেখেন সরু রাস্তার ধারে এক ব্যক্তিকে জঙ্গলি শূকরগুলো ঘিরে ধরেছে আর টেনে হিঁচড়ে তার শরীর খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। অসহায় সেই ব্যক্তি মুহূর্তের মধ্যেই দুনিয়া ছেড়ে পরলোক গমন করেন। বাবা তাকে বাঁচানোর কথা ভেবেছিলেন, কিন্তু এতগুলো বিশালদেহী জঙ্গলি শূকরের সামনে বাবা আর কী বা করতে পারতেন? বাবা টর্চের আলোতে পরিষ্কার দেখতে পান সেই ব্যক্তি যিনি বাবাকে চাচির হোটেলের কথা জানিয়েছিলেন। তার কাছেও ছিল বাবার হাতে থাকা মাংসের পাত্রের মতোই শুকনো মাংসের একটি পাত্র। এসব দেখে বাবা ভয়ে মাংসের পাত্র দূরে ছুঁড়ে ফেলে দেন, কেননা তিনি বুঝতে পেরেছিলেন শূকরগুলো এই মাংসের জন্যই তার পিছু নিয়েছিল। পাত্র ছুঁড়ে ফেলার সাথে সাথে সেই পাত্রের আওয়াজে শূকরগুলো পাগলের মতো সেদিকে ছুটে যায়। সবগুলো শূকর শুকনো মাংসের ওপর রাক্ষসের মতন ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ পেছনে চোখ যেতেই বাবা দেখেন সেই বৃদ্ধ চাচি মৃত ব্যক্তিটির খণ্ড বিখণ্ড লাশ থেকে মাংস উঠিয়ে একটি পাত্রে রাখছেন আর বাবার দিকে তাকিয়ে হাসছেন। এসব দেখে বাবা সেখানেই বমি করে দেন আর প্রচণ্ড ভয়ে সর্বশক্তি প্রয়োগ করে প্রাণপণে দৌড় দেন, কিন্তু পেছন থেকে দুইটি শূকর তার উপরে ঝাঁপিয়ে পড়ে। বাবা তাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু শূকর দুটো বাবার বাম হাতে কামড় বসিয়ে দেয় আর হ্যাঁচকা টান দিয়ে বাবার বাম হাত শরীর থেকে আলাদা করে ফেলে। বাবা তবুও বাঁচার জন্য অসহনীয় ব্যথা সহ্য করে দৌড়াতে থাকেন। তিনি খেয়াল করেন এসব ঘটনা তার ট্রাক যেখানে তার আশেপাশেই ঘটে চলেছে। কোনো রকমে নিজেকে বাঁচানোর জন্য ট্রাকে উঠে বাবা দেখেন বৃদ্ধ মহিলা বাবার বাম হাত তুলে মহিলার কোমরে থাকা পাত্রে রেখে দিলেন আর বাবার দিকে তাকিয়ে একগাল হাসি দিয়ে বললেন, বাবা, দেব নাকি শুকনো মাংস? সকালে খেয়ে নিও। এসব দেখে বাবা নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি ট্রাকে এসে চাদর দিয়ে হাত মুড়িয়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু অনেক রক্ত বের হয়ে যাওয়ার কারণে তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে এলে তিনি নিজেকে একটি হাসপাতালের বিছানায় দেখতে পান। বাবাকে তার ট্রাকে করেই বাড়ি আনা হয়। বাড়ি আসার পর থেকে বাবা কখনোই স্বাভাবিক ছিল না। এসব ঘটনা সম্পূর্ণ বলতে বাবার অনেক দিন সময় লাগে। বৃদ্ধ সেই মহিলা বাবাকে কেন প্রথমবার শুকনো মাংসের পাত্র দিয়েছিল বাবা তা শেষ পর্যন্ত বুঝতে পারেন। বৃদ্ধ চেয়েছিল শূকর ওই ব্যক্তির মতো বাবাকেও যেন মেরে ফেলে, আর সে বাকিদের মতোই বাবার সাথেও থাক সেসব কথা। বাবা এরপর আর বেশি দিন বাঁচেননি। বাবা তার শেষ দিনগুলোতে বারবার দরজার দিকে তাকিয়ে বলতেন সেই বৃদ্ধা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বাবা মাঝে মাঝে ঘুম থেকে জেগে উঠতেন, প্রচণ্ড জোরে চিৎকার করতেন আর বলতেন সেই মহিলা তার স্বপ্নে আসে। বাবা খেতেও পারতেন না। খেতে গেলেই তিনি শুনতে পেতেন কেউ তাকে বলছে, বাবা, দেব নাকি শুকনো মাংস? সকালে খেয়ে নিও। এই বলে বদরুল মিয়া তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা বলার সময় বদরুল মিয়া খুবই অগোছালোভাবে ঘটনাটি বলেছিলেন। যতটুকু সম্ভব হয়েছে আমি গুছিয়ে লেখার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই আমার লেখা সার্থক। আর যারা ঘটনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com-এর সাথেই থাকুন। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আপনারা শুনলেন। আমি জানি না যে কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাটা পড়লাম। ঘটনাটা হচ্ছে বললেন প্রথমে যে ঘটনাটা এত অস্বাভাবিক, মাঝে মাঝে মনে হয় সত্যি কি মিথ্যা, এই প্রশ্ন চলে আসে। তো এই ধরনের ঘটনা আমি কি বলবো, যে আমি ভূত FM বলেন, ভূত.com বলেন, এরকম জায়গায় কাছাকাছি ধরনের ঘটনা কিন্তু আমি পেয়েছি। সো আপনারা হয়তো শুনেছেন। এখন অনেক মানুষ যখন একই ধরনের ঘটনা বলে, সেই ঘটনা আবার সত্যি না মিথ্যা, এই ব্যাপারটা ভাবতে গিয়েও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয়। যাই হোক, মিথ্যা না সত্য সেটা একদমই বিচার করার ভার আপনাদের ওপরে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Breathe. Hold your fear until this hell ends.
ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরাও ভালো আছি, ভালোর দলে আছি। এবং হ্যালোইনের স্পেশাল এপিসোড আপনারা শুনছেন। সেই হ্যালোইনের স্পেশাল এপিসোড থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনারা চাইলে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতেও আপনারা সংযুক্ত থাকবেন বলেই আশা করি। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ মামুন, আমার বাড়ি নোয়াখালী জেলা, সেনবাগ থানা, গোপালপুর গ্রামে। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। সবসময় লাইভ শুনতে পারতাম না বলে ইউটিউব থেকে ডাউনলোড করে শুনি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। আমি আগেও ভূত এফএমে একটি স্টোরি দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমার স্টোরিটা সিলেক্টেড হয়নি। আমি সবসময় চেষ্টা করি ভূত.com শুনতে এবং ভূত.com-এ স্টোরি শেয়ার করার জন্য, কিন্তু আমার সময়ের জন্য শেয়ার করা সম্ভব হয় না। যাই হোক, আজকে আমি এক বনের ভয়ঙ্কর জিনের সমস্যা এবং তার চিকিৎসার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে পড়ে শোনাবেন। উনি আমার সাথে যেভাবে শেয়ার করেছেন ঠিক সেভাবেই বলছি। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আসলেই কথাটির মর্ম আমি বুঝতে পেরেছি আমার দীর্ঘদিনের একটি সমস্যা থেকে মুক্তি পেয়ে। প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন থেকেই আমার প্রতি কোনো না কোনো সাপের ঘৃণা ছিল। আমি বহুবার স্বপ্নে এমন দেখেছি যে আমি গর্ভে থাকা অবস্থায় মা নাকি ভুল করে একটি সাপ মেরে ফেলেন, কিন্তু মায়ের এমন কিছু মনে নেই। তারপর আমার অবস্থার অবনতি হতে থাকলে মা বুঝতে পারেন তিনি আসলেই হয়তো এমন কোনো কাজ করেছেন। তার অভ্যাস ছিল সাপ মারা। তিনি জানতেন সাপ মারা সুন্নত। এখন তিনি বুঝতে পারেন তিনি সাপ ভেবে যা মেরেছিলেন তা আদতে সাপ ছিল না। এই সাপ মারার পর মা বিভিন্ন সময় অসুস্থ থাকতেন। আমি জন্মের পর থেকে নানা রোগ শোকে ভুগতে থাকি। 2-1 দিন পর পরই আমাকে ডাক্তারের কাছে নিতে হতো। খাওয়া দাওয়ায় আমার তেমন রুচি ছিল না। ছোট থেকে নানা কিছু স্বপ্নে দেখতাম, রাতে দেখে দিনের বেলা ভুলে যেতাম। স্বপ্ন নিয়ে তেমন ভাবনাও ছিল না। ধীরে ধীরে সেই স্বপ্নই আমাকে সুস্থ হতে সাহায্য করেছে। যখন থেকে স্বপ্ন মনে থাকতো তখন পরিবারের সাথে এগুলো বলতাম। ছোটবেলা থেকেই আমার বেশ মন খারাপ থাকতো, আমার মেজাজও গরম থাকতো। আমি কাউকে সহ্য করতে পারতাম না, এমনকি মাকেও সহ্য হতো না। এভাবে চলতে থাকে কয়েক বছর। যখন 10ম শ্রেণীতে পড়ি তখন বাসায় নানা রকম স্বপ্নের কথা বলতাম। তখন স্বপ্ন দেখলে মনে থাকতো। আমি স্বপ্নে সাপ দেখতাম রোজ, তার ক্ষতি করতো না। আরও দেখতাম সাপরা আমাকে ঘিরে এমন কোথাও নিয়ে যাচ্ছে যেখানে আমি কখনোই যাইনি। আমার খুব ভালো লাগতো, তাই পরে এসব কথা কাউকে বলিনি। এভাবে সাপের প্রতি আমার মায়ের চেয়েও বেশি আকর্ষণ তৈরি হয়। সবসময় সাপ, কবুতর, কুকুর, পেঁচা ইত্যাদি দেখতাম স্বপ্নে। এমনকি পরীক্ষার হলে লেখার সময়ও দেখতাম কলমের মাথায় সাপ বসে আছে। তখন আমি সব কিছু ভুলে যেতাম। পড়ে আসা পড়া কিছুই মনে করতে পারতাম না। আর আমার ধৈর্যও কমে যেতে লাগলো। রাগ এবং জেদ বাড়তে শুরু করলো। পরিবারের মানুষজন থেকে দূরে সরে যেতে লাগলাম। একা একা থাকতে ভালো লাগতো। কোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, হইচই ভালো লাগতো না। কারোর সাথে মিশতে পারতাম না, মন খুলে কথা বলতে পারতাম না, রাস্তায় চলাচল করতে পারতাম না। গাড়ির সাথে ধাক্কা লেগে যেত। বেশিরভাগ সময় কলেজ থেকে আসার সময় যে পুকুরগুলো পড়তো সবগুলোতে রাস্তা থেকে সাপ দেখতে পেতাম, যা আর কেউ দেখতো না। আমার জীবন এভাবেই কাটতে থাকে। আরও কয়েক বছর পর আমাকে আমাদের বাড়ির সামনের এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে দেখে বলেন আমার সাথে খারাপ জিন আছে। সেখান থেকে আমাকে 2টা তাবিজ দেওয়া হয়। আমি একটা গলায় এবং অন্যটি হাতে পরার জন্য ব্যবহার করি। আমাকে পানি পড়া ও তেল পড়াও দেওয়া হয়। এভাবে চলতে থাকে। 1 মাস পর্যন্ত আমার মধ্যে কোনো পরিবর্তন এলো না। এরপর এলাকার ইমাম সাহেবকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসা হলো। তিনি আমার কথা শুনে ভাবলেন হয়তো আমি খারাপ স্বপ্ন দেখি, তাই ভয় পেয়ে এমন আচরণ করছি। কিন্তু সব কথা শোনার পর আমাকে পানি পড়া, মধু ও তাবিজ দেন। সাথে সাথে দুপুর 12টার আগেই তার দেয়া পানি পড়া দিয়ে গোসল করতে বলেন। আর ভর দুপুরে কোনোভাবেই বাইরে যেতে মানা করেন। এসব নিয়মকানুন মেনে চলার পর কিছুদিন স্বপ্নে সাপ দেখিনি। তবে আমার শারীরিক দুর্বলতা তখনও কাটেনি। একদিন হঠাৎ করেই আমার শরীর থেকে তাবিজ পড়ে যায়। কোথায় কখন পড়ে যায় কিছুই মনে করতে পারি না। এভাবে সময় কাটতে থাকে।
কিন্তু দিন দিন আমার অবস্থা খারাপ হতে থাকে। এরপর আমাকে মাদ্রাসার এক হুজুর দেখানো হলো। তিনি আমার সব সমস্যার কথা শুনে আমাকে পানি পড়া ও সরিষার তেল পড়া দিলেন এবং 10টি কাচের প্লেটে কিছু লিখে দেন যেগুলো ধুয়ে পানি পান করতে হবে। এসব মেনে চলার পরেও আমার অবস্থা খারাপের দিকে যেতে থাকে এবং আমি অজ্ঞান হয়ে থাকি। এইসব নিয়মকানুন আমার বড় ভাই এবং আমার চাচা করিয়েছেন। পরে তাদের কাছে সব শুনেছি। আমি অজ্ঞান থাকাতে ওনারা ভয় পেয়ে যান। আমার বড় ফুপার মাধ্যমে মিরপুরের এক কবিরাজের সন্ধান পাওয়া যায়। তিনি জানান তিনি দূর থেকেই নামের ওপর চিকিৎসা করতে পারেন। আমার সুস্থতার জন্য পরিবারের সবাই এতটাই ব্যাকুল ছিল যে যাই বলতো তাই মানার চেষ্টা করত। সেই পথ্য দেন 1 মাস ঘর থেকে বের হওয়া যাবে না, ঘরে গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হবে, আর তার দেয়া মাটির হাঁড়ি ভেঙে পানি পান করতে হবে এবং গোসল করতে হবে। সব কিছু ঠিকমতো করা হলেও আমার কোনো উন্নতি হলো না। কবিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি জিনদের আটকানোর বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কোনো কথাই শোনেনি, বরং জিনটা তাকে মারধর করে অসুস্থ করে ফেলেছে। এরপর কবিরাজ মহাশয় সাফ জানিয়ে দিলেন আমার চিকিৎসা তিনি করতে পারবেন না। তিনি অন্য এক কবিরাজের সন্ধান দিলেন। ওই কবিরাজ অগ্রিম টাকা ছাড়া কাজ করবেন না, আর কাজ না হলে নাকি টাকা ফেরত। তার দাবি ছিল নদীর 7 ঘাটের পাল লাগবে, যে নদীতে সবার আগে জোয়ার আসে সেই নদীর পানি লাগবে, আর কিছু রক্ত জবা ও আম পাতা একটি মাটির হাঁড়িতে ডুবিয়ে রাখতে হবে। তিনি দূর থেকে জিন দ্বারা সেই হাঁড়িতে ঝাড়ফুঁক করাবেন। কিন্তু এসব করার পরও আমার কোনো উন্নতি হলো না। এরপর কিছুদিন চিকিৎসা বন্ধ ছিল। হঠাৎ একদিন আমার খালু পুরান ঢাকার এক কবিরাজের সন্ধান পান। তার কাছে যাবার পর তিনি আমাকে দেখে হাসলেন এবং হাত দেখে বললেন আমি নাকি রূপ ধারণ করি। এই সময় আমার জ্ঞান ছিল না। আমি পরে বড়দের কাছে সব শুনেছি। সেখানে এক মহিলার ওপর জিন হাজির করা হয়। তারপর আমার হাত দেখে আমাকে বলেন আমাকে জাদুকরি ধরেছে। সে সময় আমাকে জাদু করে আমার চিকিৎসার যাবতীয় কার্যক্রম নস্যাৎ করে দেয়। তিনি আমাকে কয়েকটি মোমবাতি জ্বালিয়ে একটি আরবি লেখা কাগজ পুড়িয়ে সেই ধোয়া কাপড় দিয়ে চোখে লাগাতে বলেন, আর 7টি নদীর মোহনা থেকে পানি আনতে বলেন আমাকে গোসল করানোর জন্য। এভাবে চলে যায় আরও বেশ কিছুদিন। যত দিন যাচ্ছিল আমার পরিবার থেকে ততই বিচ্ছিন্ন হচ্ছিলাম আমি। অবশেষে আমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা শেষে তারা আমাকে কাউন্সেলিং করতে বললেন। এটা বেশ ব্যয়বহুল একটা কাজ। অর্ধেক সময় পর্যন্ত আমাকে ঘুমিয়ে কাটাতে হতো। 2 মাস খাওয়ার পর ওষুধ খাওয়া বন্ধ করি। এরপর মামার মাধ্যমে ফুলবাড়িয়ার এক কবিরাজের সন্ধান পাই। তার চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন। তার কথা শুনে মনে হলো আমাকে সুস্থ করা তার পক্ষে কোনো ব্যাপারই না। তিনি কত রাজা উজির মেরেছেন তার গল্প আমাদের শোনাতে লাগলেন। তারপর কবিরাজ আমাকে ভরসা দিলেন যে আমাকে তিনি সুস্থ করে তুলবেন। তিনি বোঝালেন তার ঘরেও মা বোন আছে, তাই আমার ওপর জিন হাজির করবেন না, কারণ জিন হাজির হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তিনি তার পরিবারের কয়েকজন ছেলে মেয়েকে ডাকলেন এবং তাদের উপরে জিন হাজির করলেন। তিনি তাদের এমনভাবে প্রশ্ন করতে লাগলেন যার উত্তর হ্যাঁ না দিয়ে দেওয়া যায়। এহেন কাজকর্মে আমরা কিছুটা আশ্বস্ত হলাম। তবে আমাদের সাথে যে ভাইয়া গিয়েছিলেন তিনি বললেন আমার উপরে জিন হাজির করাতে। এতে কবিরাজ আমাদের নানা ধরনের ভয়ভীতি দেখাতে লাগলেন, যেমন জিন হাজির হয়ে যদি আমাদের কোনো ক্ষতি করে তাহলে সে দায় তিনি নেবেন না, ইত্যাদি ইত্যাদি। আমরাও ভয় পেয়ে তার কথায় সম্মত হলাম। তারপর আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলেন। এক পর্যায়ে আমার কথা শুনে বললেন আমি নাকি মিথ্যে বলছি, কিন্তু আমি তো জানি আমার সাথে কি কি হতো। এরপর কবিরাজ আমাকে খুব ধমকাতে লাগলেন এবং বারবার আমাকে মিথ্যুক বলছিলেন। এরপর তিনি আমার সাথে থাকা জিনটিকে নাকি আটকে ফেললেন এবং পড়িয়ে সে নাকি সেই জিনকে খেয়ে ফেলেছে। কাজ শেষ হবার পর বললেন আমাদের কাছ থেকে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না, কিন্তু তার ভক্তদের জন্য টাকা দিতে হবে। আরও বললেন আমার জানের সদকা দিতে হবে তার গুরুকে খুশি করার জন্য। আমাকে সুস্থ করার জন্য আমার মামা তার সব কথা মেনে নিলেন এবং নগদ 10,000 টাকা দিলেন। এছাড়াও আমাকে কয়েক পদের পাতা দেন এবং এগুলো পানিতে গরম করে গোসল করতে বলেন। সাথে সাথে চিনি পরা দেন খাওয়ার জন্য, মেশিনে ভাঙানো প্রথম সরিষার তেল দেন, হাতে বাঁধার তাবিজও দেন, তালের আঁটি দেন। আরও কিছু নিয়ম মেনে চলতে বলেন। আমাদের ঢাকায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রাতে ভালোই ছিলাম, গোসল করি, খাবারও খাই, কিন্তু পরদিন ঘটে মারাত্মক ঘটনা। আমি নাকি নিজেই আমার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি নিতে চেয়েছি। আমাকে নাকি কেউ ফিরিয়ে রাখতে পারবে না। এক পর্যায়ে আমার নাক মুখ লাল হয়ে যায়, দাঁতে কপাটি লেগে যায়। এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হই। এসব কিছুই আমার মনে নেই।
রুকাইয়া গ্রুপের কার্যক্রম তখন কেবল শুরু হয়েছে। আমাদের দুজন ভাই ওনাকে রুকাইয়া করলেন। প্রথম টানা 6-7 ঘন্টা রুকাইয়া করা হয়েছে। জিন ছাড়তে চায় না। রুকাইয়া করার সময় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যেত, যেমন শ্বাসকষ্ট, দাঁতে দাঁত লেগে যাওয়া, ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস নিতে চেষ্টা করা, গোঙানি ইত্যাদি। দ্বিতীয় দিনে তাকে বলা হলো কালেমা পড়ো। তিনি কালেমা পড়ার চেষ্টা করতেই জিন এসে তাকে অজ্ঞান করে দিলেন। সাথে সাথে এভাবেই রুকাইয়া করা শুরু করলেন। ঘণ্টাখানেক রুকাইয়া করার পর তিনি কিছুটা ধাতস্থ হলেন। এভাবে সপ্তাহখানেক ধরে প্রতিদিন তাকে রুকাইয়া করা হতো। পরের দিন তার সমস্যা অনেক কমে আসে। তিনি নিজেই নিজের রুকাইয়ার আয়াতগুলো পড়তে পারতেন আর গরুর গোস্ত খাওয়া শুরু করলেন। নামাজে নিয়মিত হলেন। আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপন করতে লাগলেন। ঘটনার প্রায় 4 বছর পার হয়ে গেছে। উনি ভালোই আছেন। এখনও তিনি আল্লাহর কাছে দোয়া করেন কখনো যেন সেই সমস্যা ফিরে না আসে। আমরাও তার জন্য দোয়া করি। আল্লাহ কবুল করে নিন, আমিন। এই ছিল আমার ঘটনা পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে।